আজকের এই ক্লাসটা শুরু করার আগে আমি কয়েকটা কথা একটু রিকল করতে চাইবো। তোমরা ক্লাস 10-এ দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন পড়েছো। সেই কোয়াড্রেটিক ইকুয়েশন দেখতে কেমন হয়? ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল বা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবং সেই সমীকরণের সমাধান করার বেশ কিছু পদ্ধতি তোমরা দেখেছো, মিডল টার্ম করে তোমরা করেছো, আবার ডাইরেক্ট এই ফর্মুলাটা লাগিয়ে দিয়েছো। এটাকে বলা হয় শ্রীধর আচার্যের সূত্র। এই ফর্মুলাটা লাগিয়ে তোমরা এই ধরনের ইকুয়েশনগুলোর সমাধান করতে শিখেছো, রাইট? বেশ, তোমাদেরকে শেখানো হয়েছিল বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটাকে বলা হবে নির্ণায়ক বা ডিসক্রিমিন্যান্ট। আর এই জিনিসটা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে বাস্তব এবং অভিন্ন বীজ থাকবে এই সমীকরণের। আচ্ছা, আবার এটা যদি 0 হয়ে যায় তাহলে অভিন্ন বীজ থাকবে এই সমীকরণের। আর এটা যদি 0 থেকে ছোট হয়ে যায় তখন আমাদের ক্ষেত্রে একটা অশান্তি তৈরি হয়েছিল এবং আমরা বলেছিলাম যে অবাস্তব বীজ থাকবে বা ইমাজিনারি রুট থাকবে। বেশ, এই জায়গাটায় আমাদের বাস্তব সংখ্যা ফেল হয়ে যাচ্ছে। এই জায়গাটায় এই দুটোতে তো ঠিক আছে, এরকম অঙ্ক আমরা হাজার হাজার করেছি, কিন্তু এই যে জায়গাটা স্পেশালি এই কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু জিনিসটা একটু অন্য মোড় নিতে শুরু করেছে। এবং বহু শতাব্দী ধরে ম্যাথামেটিশিয়ানদের মনে এই জিনিসটা অশান্তির সৃষ্টি করে চলেছে। একটা কি বলে ইতস্ততের একটা দানা বাঁধছিল, ইতস্তত ভাবনা দানা বাঁধছিল এই সিচুয়েশনটার জন্য। তারা বাস্তবে প্রচুর কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ দেখছেন এবং সেটাকে সলভ করার চেষ্টা করছেন। কিছু কিছু জিনিস হয়ে যাচ্ছে, কিছু কিছু জিনিস হচ্ছে না। কেন? কেননা যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা 0 থেকে ছোট হয় তাহলে সেই জিনিসটা কোথায় লাই করবে? এটা যদি আমাদের হয় নাম্বার লাইন বা সংখ্যা রেখা, 0 থেকে ছোটগুলো তো আমাদের নেগেটিভ হয়, তাই না? তো রুটের মধ্যে যদি একটা নেগেটিভ সংখ্যা থাকে তাহলে সেটাকে তো আমরা ডিফাইন করতে জানি না। বহু ম্যাথামেটিশিয়ান এই সমস্যা নিয়ে ভেবেছিলেন, কিন্তু অয়েলার নামের একজন ম্যাথামেটিশিয়ান তিনি সর্বপ্রথম রুট ওভার অফ -1টাকে সর্বপ্রথম আই বলে ডিনোট করেছেন। এই আই এর মানে হচ্ছে আইওটা। আইওটা রুট ওভার অফ -1টাকে আই দিয়ে ডিনোট করছেন উনি, এবং এখান থেকে বীজগণিত শুরু হয়ে যাচ্ছে, এই জিনিসটার অ্যালজেব্রা শুরু হয়ে যাচ্ছে, রাইট? তো সেটা আমরা দেখবো আস্তে আস্তে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা, এই যে বিষয়টা, এই কন্ডিশনটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করব? আমাদের কাছে দুটো ইকুয়েশন আছে, আমরা দুটো ইকুয়েশনকে বা দুটো সমীকরণকে সলভ করার চেষ্টা করব। একটু করো আমার সাথে, 10-এর জিনিস রিক্যাপ হোক, কোনো সমস্যা নেই। প্রথমে আমরা এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0 এই সমীকরণটা সমাধান করার চেষ্টা করব, রাইট? তাহলে এটাকে মিডল টার্ম করতে হবে। 5টাকে আমরা 6-এর দুটো উৎপাদকের যোগফল আকারে লিখবো, কারণ এখানে যোগ আছে। তাহলে 3 + 2 x + 6 ইকুয়ালস টু 0, x স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6 ইকুয়ালস টু 0। অ্যান্ড ফাইনালি আমরা এখান থেকে x কমন নেব, x + 3 হবে, 2 হবে, x + 3। তোমারও কি এটাই আসছে? তুমি একটু কমেন্টে জানাবে। তাহলে x + 3টা আলটিমেটলি কমন নিলে কি পড়ে থাকবে? x + 2। তাহলে আলটিমেটলি আমাদের x = -3 আর x = -2 এই দুটো হচ্ছে আমাদের বীজ, অথবা α1 = -3, α2 = -2। খুব ভালো কথা। এটাকে আমরা ডাইরেক্ট ফর্মুলা লাগালেও করতে পারতাম। তো এখানে বিটাকে 5, সিটাকে 6, এটাকে 1, তাই না? এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট তো 1, আর সি মানে তো কনস্ট্যান্ট টার্মটা, সেটা হচ্ছে 6, আর বি মানে এক্স এর কোএফিসিয়েন্ট বা সহগ 5। এবার যদি আমরা শ্রীধর আচার্যের সূত্র লাগাই, মাইনাস বি তার মানে -5 প্লাস মাইনাস রুট ওভার 5 5 25 মানে 5 স্কোয়ার মানে 25 মাইনাস 4 × a × c তার মানে 4 × 1 মানে 4, c মানে 424 ডিভাইডেড বাই 2 × a মানে 2 × 1 দ্যাট ইজ 2। আচ্ছা, -5 প্লাস 25 মাইনাস 24 দ্যাট ইজ 1, √1 মানে 1 ডিভাইডেড বাই 2, और -5 একবার +1/2 একবার -1/2, তার মানে -4/2 তার মানে -2, আর এখানে -6/2 মানে -3। ওকে, তো এই দুটো হচ্ছে রুট। একইভাবে এটা এইভাবে করতে পারো, এইভাবে করতে পারো, যেভাবে খুশি। তো বেসিক্যালি আমরা একটু রিকল করে নিলাম। এবার আমরা একটা ইকুয়েশন তো সলভ করলাম, এবার আমরা আরেকটা ইকুয়েশন সলভ করব। x² + 1 = 0। অবভিয়াসলি এটা একটা দ্বিঘাত সমীকরণ, রাইট? এক চল বিশিষ্ট, তাই না? একটাই তো চল আছে।
এবং হাইয়েস্ট ডিগ্রি তো 2, এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, রাইট? এটার উপরে আমরা চেষ্টা করি একটু শ্রীধর আচার্যের সূত্রটাকে লাগানোর। তাহলে এখান থেকে a ইকুয়ালস টু কি পাচ্ছি, এক্স স্কোয়ারের সহগ 1, b ইকুয়ালস টু কি পাচ্ছি, এক্স এর সহগ মানে 0, এক্স এর সহগ নেই মানে কি, এক্স এর সহগ 0, 0 ইন্টু এক্স আছে এখানে, তার মানে c মানে কি 1। তাহলে abc আমরা পেয়ে গেলাম, রাইট? তোমাদেরকে আমি যেটা সলভ করাচ্ছি এটা কিন্তু একটা হিস্টোরিক্যাল ইকুয়েশন। এই ইকুয়েশন থেকেই আমাদের এই গোটা চ্যাপ্টারটার আবিষ্কার হয়েছিল, কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি চ্যাপ্টারে। সেটা আমরা আসছি ধীরে ধীরে কিভাবে হয়েছিল। তো আমরা আজকে এমনভাবে শিখবো, এমনভাবে আমরা এই চ্যাপ্টারটাকে জানবো যে আমরা ম্যাথামেটিশিয়ান, আমরা ইনভেন্ট করছি, মানে যেভাবে ম্যাথামেটিশিয়ানরা ভেবেছিল সেইভাবে আমরা ভাবছি, সেইভাবে আমরা কমপ্লেক্স নাম্বারের মধ্যে ঢুকবো। শুধুমাত্র পুঁথিগত বিদ্যা নয়, শুধুমাত্র বই পড়া নয়, ম্যাথামেটিক্সটাকে অ্যাকচুয়ালি ফিল করার জন্য আজকের এই ক্লাস। এবং ক্লাস যত কন্টিনিউ হবে তোমরা বুঝতে পারবে। ওকে, চলো, খুব হাই লেভেলের ক্লাস হতে চলেছে, যে কোনো লেভেলের এক্সামের জন্য এই ক্লাসটা বেনিফিশিয়াল। যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ো, বোর্ডের জন্য পড়ছো, ভীষণ হেল্পফুল। যদি সিবিএসসিতে পড়ো, ভীষণ হেল্পফুল। যদি আইসিএসসিতে পড়ো, মারাত্মক হেল্পফুল। যদি ডাব্লিউবিজেই প্রিপারেশন নাও, সাংঘাতিক হেল্পফুল। যদি যেই মেন্সের জন্য নাও, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। যদি অ্যাডভান্সের জন্য নাও, কিছুটা গুরুত্বপূর্ণ, এবং এরপর আরও অনেকটা শিখতে হবে। অ্যাডভান্সের জন্য অনেকটা শেখা লাগবে, আরও কিছু থিওরেম এক্সট্রা শিখতে লাগবে। বাট স্টিল ফাউন্ডেশন যদি তোমরা তৈরি করতে চাও কমপ্লেক্স নাম্বারে, এই লেকচারটা খুব খুব কনসেন্ট্রেশনের সাথে দেখো এবং বোঝো। আমি এখনো কিছু লিখতে বলছি না, এগুলো কিচ্ছু লিখতে হবে না। আমি যখন থেকে লেখা শুরু করতে বলবো তখন থেকে লেখা শুরু করবে। ওকে, চলো, তোমাদের এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে আমরা সলভ করব কিভাবে? শ্রীধর আচার্যের সূত্র, মাইনাস বি তার মানে মাইনাস 0 প্লাস মাইনাস বি স্কোয়ার মানে 0 স্কোয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু c, 4 ইন্টু 1 দ্যাট ইজ 4 ডিভাইডেড বাই 2 ইন্টু a মানে 2 ইন্টু 1 হলো। বেশ, তাহলে মাইনাস 0 মানে এটা কোনো মানে হয় না, সো প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস 4। ভেরি গুড। আচ্ছা বেশ, এবার কি আসছে, বাই 2। তো এই হচ্ছে আমাদের আলটিমেটলি একটা জিনিস। তো এইখানটায় গিয়ে আমরা আটকে গেলাম, এখানটায় গিয়ে আমরা আটকে গেলাম কেন? কেননা আমরা রুটের মধ্যে মাইনাস সংখ্যা নিয়ে কোনোদিন ডিল করিনি। রুটের মধ্যে মাইনাস সংখ্যা নিয়ে আমরা কোনোদিন ডিল করিনি। তো এখানেই হয়ে গেল আমাদের বাধা। আপাতত এইটুকু পার্ট তোমরা ভুলে যাও, এটা আমি তো আপাতত এমনি বললাম। এটার কেন প্রয়োজন হলো সেটার উত্তর এখানে। যখন ম্যাথামেটিশিয়ানরা এই ধরনের প্রবলেমের সম্মুখীন হলেন তখন তারা দিক হারিয়ে ফেললেন। তারা বললেন যে এটা কি আসছে, এই জিনিসটার অস্তিত্ব সংখ্যা রেখাতে নেই। ততদিন পর্যন্ত ম্যাথামেটিশিয়ানরা এটা জানতেন সংখ্যা রেখাই হচ্ছে গড, মানে সংখ্যা রেখার বাইরে আর কোনো সংখ্যা হয় না, বাস্তব সংখ্যা মানেই সেখানে শেষ কথা। বাট বিজ্ঞান তো এইভাবে হয় না। বিজ্ঞানের বিস্তৃতি অসীম, বিজ্ঞান প্রতিটা পদক্ষেপে বিস্তার লাভ করে, বিবর্তন ঘটে বিজ্ঞানের। গণিত এবং বিজ্ঞান দুটোই একই জিনিস, ঠিক আছে? বেশ, এতদিন পর্যন্ত ম্যাথামেটিশিয়ানরা শুধু এগুলো ভাবতেন, কিন্তু এই সংখ্যাটাকে এই সংখ্যা রেখার কোথাও প্লেস করা যাচ্ছে না। কেননা বাস্তব সংখ্যার সংজ্ঞাই এটা, যে সংখ্যার বর্গ করলে একটি ধনাত্মক সংখ্যা আসে। অর্থাৎ এই সংখ্যাটাকে বর্গ যদি আমরা করি ধনাত্মক সংখ্যা আসার কথা, বাট আনফর্চুনেটলি তুমি এটাকে বর্গ করে দেখো, -4 ডিভাইডেড বাই 2, সেটাকে তুমি বর্গ করো, বর্গ করলে স্কোয়ার, রুটের স্কোয়ার কেটে যাবে, অর্থাৎ -4 ডিভাইডেড বাই 2 স্কোয়ার, রাইট? তাই তো, রুটের স্কোয়ার তো কেটে যাচ্ছে, তাহলে 4 5 4 4, তাহলে -1, তাই না? তো এই সংখ্যাটার বর্গ করলে আশ্চর্যজনকভাবে একটা ঋণাত্মক সংখ্যা আসছে। সবার মাথায় হাত পড়ে গিয়েছে। সেই সময় অয়লার তাদের কাছে কি বলে ওটাকে, একেবারে মাসিহার মতো, অবতারের মতো এসে উপস্থিত হলেন এবং বললেন, ভাই সকল, তোমরা -1টাকে আই ধরে নাও, নিয়ে তোমরা ম্যাথমেটিক্সটাকে এগোনোর চেষ্টা করো, তোমরা দেখবে তোমাদের জীবনে উন্নতি হবে। এবং অয়লারের কথা শুনে গোটা ম্যাথামেটিক্স এর মহল বা গোটা গণিত মহল নড়ে চড়ে বসলো। এই মানুষটা কি বলে রে বাবা, এতদিন পর্যন্ত আমরা যেটা জানতাম সেটা শেষ কথা নয়, এর বাইরেও আরো কিছু আছে। তখন সেটাকে সত্যি মেনে নিয়ে, অয়লারের কথাটাকে সত্যি মেনে নিয়ে আমরা নতুন একটা সিস্টেম তৈরি করলাম। কি করলাম? আমাদের যে সিস্টেমটা ছিল এটা হচ্ছে আমাদের রিয়েল নাম্বারের সিস্টেম। তোমরা যদি সেট পড়ে থাকো অবশ্যই পড়ার কথা, যদি না পড়ে থাকো তাহলে খুব চাপ খেয়ে গেছো।
সেট পড়লে তোমরা বুঝতে পারবে এই যে আরটা এটা হচ্ছে সেট অফ অল রিয়েল নাম্বারস, কিন্তু অয়লারের কথা মতো এর বাইরেও অনেক নাম্বার আছে, সেটা হচ্ছে আমাদের এই বড় সেটটা। ঠিক আছে, আপাতত আমি এটাকে সি বলছি, কিন্তু সি এর মানেটা কি সেটা আমি পরে বলছি। আচ্ছা বেশ, এবার এই সংখ্যাগুলো ছাড়াও এই যে -2, 3, √2, 5 এই সংখ্যাগুলো ছাড়াও আরো বেশ কিছু সংখ্যা আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। আজকের ভিডিওতে আমরা জানবো। তো অয়লারের এটা দেওয়ার পরে সেই সংখ্যা সম্পর্কে মানুষের ধারণা তৈরি হলো এবং সেই সংখ্যা নিয়ে আরো কাজবাজ চালু হলো, বোঝা যাচ্ছে? তো এবার আমরা যদি বলি ব্যাপারটাকে, এবার যদি আমাদের আসল পয়েন্টে ফিরে আসি, -1টাকে আই ধরলে আমরা এটা করতে পারি। -1টাকে যদি আমরা ধরি আই, তাহলে দেখো আই এর জন্য আমরা পাবো 2i, তাই না? দ্যাট ইজ 2i। আবার এটাকে পাবো আমরা 3i, এরকম করে করে পাবো। তো তখন √4 সেটার একটা অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। এটা মানে কি, √1 × 4 দ্যাট উইল বি ইকুয়াল টু √1 × √4। এবার √4 মানে তো সবাই জানে 2, তাই না? √4 মানে 2, তো 2 ইন্টু এটা, তো আমাদের হচ্ছে 2i। তো আলটিমেটলি এই সংখ্যাটার মানে হচ্ছে আমাদের ±2i/2, তার মানে ±i। সুতরাং এই সমীকরণের একটা সমাধান আমরা পেয়ে গেলাম, i +i বা -i, রাইট? অ্যাপারেন্টলি তোমাদের মনে হতে পারে যে -1 যেটা আছে, -1 মানে √1, এটাকে যদি আমরা i ধরে নিই, তাহলে তো এটাও সত্যি যে -1 × 1 এটা মানে তো 1, তাই না? তো আলটিমেটলি আমাদের কি আসছে, -1 × 1 দ্যাট ইজ i। সো আলটিমেটলি আমাদের কি আসছে, মাইনাস, তার মানে -i, দুদিকে আমি যদি মাইনাস গুণ করি, তাই না? আচ্ছা সরি, এখানে এইভাবে করা যাবে না, মানে বেসিক্যালি এটা তো আমরা ডিফাইন করলাম। তো দেখো যদি আমরা বলি যে -1 এটা কি হবে, এটা আমাদের হচ্ছে -i, তাই না? তো এই i এর নেগেটিভ ভার্সনটা হচ্ছে আমাদের -i। এবার দেখো একটা জিনিস, আরেকটা ডেফিনেশন আছে আয়োটার, যে যাকে স্কোয়ার করলে বা i স্কোয়ার করলে -1 পাওয়া যায়। ঠিক আছে, আসল কিন্তু এটা। তো সেখান থেকে তো তোমরা বলতেই পারো যে দুদিকে স্কোয়ার করে দাও, তাহলে i স্কোয়ার মানে -1। তাহলে এমন একটা সংখ্যা পেলাম যে সংখ্যাটা স্কোয়ার করলে একটা নেগেটিভ সংখ্যা পাওয়া যাচ্ছে, তাহলে তো এটা বাস্তব সংখ্যা তো কোনোদিন হতেই পারে না। বাস্তব সংখ্যা ডেফিনেশনের পুরোপুরি উল্টো জিনিস। তো এই ধরনের সংখ্যাকে আমরা বলি কাল্পনিক রাশি বা ইমাজিনারি নাম্বার। কি লিখবে, খাতায় লেখো ইমাজিনারি নাম্বার, তার নিচে লেখো √1 = i, তার মানে i স্কোয়ার = -1। তাহলে এই ডেফিনেশন অনুযায়ী যে সংখ্যাটাকে বর্গ করলে আমরা -1 পাবো বা নেগেটিভ নাম্বার পাবো, তাকে আমরা ইমাজিনারি নাম্বার বলবো। বোঝা গেছে? বেশ, এবার দেখো একটা জিনিস, i স্কোয়ার = -1, তার মানে তো তুমি এটা বলতে পারো যে -i স্কোয়ার, তার মানে তো তুমি এটাও বলতে পারো রে বাবা যে -i স্কোয়ার সেটা ইকুয়ালস টু কি হবে, i স্কোয়ার ইকুয়ালস টু -1। তার মানে অ্যাপারেন্টলি এটা বোঝা যাচ্ছে যে √1টাকে আমরা কি করতে পারি, দুদিকে রুট করে দেবো, তাহলে স্কোয়ার রুট কেটে যাবে, তাহলে -i পড়ে থাকবে, এদিকে রুট করে দেবো। তাহলে দেখো -√1 সেটার ভ্যালু কি হচ্ছে -i। আবার আমরা ডিফাইন করেছিলাম √1 সেটা হচ্ছে i। তো কোনটাকে নেব, বেসিক্যালি আমরা অয়লারের দেওয়া যে ডেফিনেশন সেটাকে মেনে চলবো, রাইট? √1 ইজ ইকুয়ালস টু i, এটাই আমরা মানবো, নট √1 ইকুয়ালস টু -i। ঠিক আছে, এই আই নিয়ে অনেক খেলা হবে, সেটা আমরা আসছি, গ্র্যাজুয়ালি আমরা সেদিকে যাব। কিন্তু আপাতত তোমরা দেখো একটা ইনভেনশন, একটা নতুন জিনিস ভাবার ক্ষমতা, একটা আউট অফ দ্য বক্স থিঙ্কিং কিভাবে একটা ম্যাথামেটিক্সকে পুরোপুরি বদলে দিল। কিন্তু তোমাদের মনে একটা প্রশ্ন আছে যে একটা নতুন ধরনের সংখ্যা আবিষ্কার করলাম, কি আসে যায়, একটা ইকুয়েশনের সমাধান করার জন্য আমি যা খুশি ডিফাইন করতে পারি। তুমি অ্যাপারেন্টলি তোমার মনে হতে পারে log 0 তো ডিফাইন নয়, তো তুমি log 0কে সাম সিম্বল দিয়ে তুমি ডিনোট করতেই পারো। তো করার পরে ফায়দাটা কি হবে,
তুমি লগ জিরোকে একটা সিম্বল দিয়ে ডিফাইন করতেই পারো, যেমন √-1টাকে আই দিয়ে আমি ডিনোট করেছি। কিন্তু ফায়দাটা কি হবে, কেন ম্যাথামেটিক্সের মহল এটাকে মেনে নেবে, এটাকে গ্রাহ্য করবে? যদি তার কিছু অ্যালজেব্রিক প্রপার্টি থাকে, তার উপর কোনো অপারেশন চাপানো যায়, সেটা দিয়ে কোনো রিয়েল লাইফ প্রবলেম সলভ করা যায়, তাই না? তুমি লগ জিরোকে যদি এই সিম্বলটা পুট করে দাও, এটা দিয়ে কি কোনো রিয়েল লাইফ প্রবলেম সলভ করা যাবে? যাওয়ার কথা, কেননা লগ জিরোকে ভার্চুয়াল নাম্বার করার চেষ্টা করা হচ্ছে, লগ জিরো দিয়ে ভার্চুয়াল নাম্বারে শুরু করার চেষ্টা করা হচ্ছে, সেটা এখন রিসার্চের মধ্যে আছে, ঠিক আছে? কিন্তু তোমরা ভেবে নাও যে ভার্চুয়াল নাম্বার বলে কিছু হয় না। সেই লগ জিরোকে তুমি যদি এই সিম্বলটা দাও, এর উপর কোনো অ্যালজেব্রাই না করতে পারো, এর উপর কোনো ট্রিগনোমেট্রিক অপারেশন না করতে পারো, এর উপর কোনো ফাংশন না চাপাতে পারো, বা কিছু না করতে পারো, তাহলে কি হবে? অন্য কোনো ফাংশনের ভালো অ্যাপ্রক্সিমেশন না করতে পারো, তাহলে এটাকে গ্রাহ্য করা হবে না। তাই জন্যে আমাদের এই যে আইটা, শুধু আই সম্পর্কে জানলে হবে না, শুধু যে আমরা ইকুয়েশনের রুট পেয়ে গেলাম বলে মুক্ত হয়ে গেলাম তা কিন্তু নয়। এই নাম্বারগুলোর উপরে আবার অপারেশন চাপাতে হবে। যেমন আমাদের দুটো রিয়েল নাম্বারকে বা বাস্তব সংখ্যাকে গুণ করলে আরেকটা বাস্তব সংখ্যা পাই, যোগ করলে একটা বাস্তব সংখ্যা পাই, যোগ গুণ বিয়োগ ভাগ এগুলো ডিফাইন্ড। তেমনই কমপ্লেক্স নাম্বার, ইমাজিনারি নাম্বার, এখনো পর্যন্ত কমপ্লেক্স নাম্বারে আসেনি। ইমাজিনারি নাম্বারের মধ্যে কিন্তু কিছু অপারেশন ডিফাইন করা প্রয়োজন, ঠিক আছে? সেটা আমরা গ্র্যাজুয়ালি আসবো। তখন আমাদের শিখতে হবে অ্যালজেব্রা অফ ইমাজিনারি নাম্বার, বা সেটাকে আমরা অ্যালজেব্রা কমপ্লেক্স নাম্বার বলবো, সেটা আমরা গ্র্যাজুয়ালি আসবো। কিন্তু তোমরা এটা বুঝতে পেরেছো তো যে এটা আপাতত এটার একটা গ্রাহ্য আছে, এটার অ্যালজেব্রিক ভ্যালু আছে, ঠিক আছে, ইম্পর্টেন্সের আছে, তাই জন্য এটাকে নেওয়া হচ্ছে, এমনি এমনি কিন্তু নেওয়া হয়নি। সেটা আমি আসছি দেখাবো আস্তে আস্তে। তো এই যে ইমাজিনারি নাম্বারটা আবিষ্কার হলো, ইমাজিনারি নাম্বারের বেস যেটা আই, যেমন আমাদের বাস্তব সংখ্যার বেস কি 1, তাই না? 1 দিয়ে আমরা সব কিছু করতে পারি, তাই না? 1 যদি আমাদের জানা থাকে, 1 এর সাথে আমরা 2 গুণ করে 2 পাচ্ছি, এরকম করে 1টাকে 4বার যোগ করলে +4 পাচ্ছি। 1 দিয়ে আমরা অনেক কিছু জেনারেট করতে পারবো, পুরো বাস্তব সংখ্যাটাকে জেনারেট করে দেবো। তেমনই 1টা যেমন বাস্তব সংখ্যার একটা বেস বা ভিত্তি, তেমনই আইটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের একটা বেস বা ভিত্তি। তো আমি এবার কমপ্লেক্স নাম্বার, ইমাজিনারি নাম্বার, আমি এবার ডিফাইন করবো কমপ্লেক্স নাম্বারকে। ওকে, কি ডিফাইন করবো? কমপ্লেক্স নাম্বারকে। আমরা ইমাজিনারি নাম্বার শিখে নিলাম, অনেকটা কথা বলে ফেললাম, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানলাম। এবার আমরা ইমাজিনারি নাম্বার কমপ্লেক্স নাম্বারের মধ্যে ঢুকবো। মনে রাখবে, ইমাজিনারি নাম্বার আর কমপ্লেক্স নাম্বার কিন্তু আলাদা জিনিস। কমপ্লেক্স নাম্বার তৈরি করা হয় ইমাজিনারি নাম্বারের হেল্প নিয়ে, বাট আবিষ্কার যেটা হয়েছিল সেটা হচ্ছে আমাদের ইমাজিনারি নাম্বার, ঠিক আছে? ইমাজিনারি নাম্বার কে দিয়েছিলেন? অয়লার। সর্বপ্রথম এইটাকে সিম্বলাইজ করেছিলেন, আই সিম্বলটা উনি দিয়েছিলেন। ওকে, বেশ। আয়োটা শব্দের অর্থ হচ্ছে কাল্পনিক সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, বেশ, এটা একটু ভালো করে দেখে নেবে। আমার মনে হয় কাল্পনিক সংখ্যা, আমি ভুলে গেছি এটা মানেটা, এটা একটা গ্রিক ওয়ার্ড যতদূর আমার মনে পড়ছে। এনিওয়েজ, তো বিষয়টা হচ্ছে এবার আমাদের শিখতে হবে কমপ্লেক্স নাম্বার। যে কোনো নাম্বার, এবার লেখো, এনি নাম্বার অফ দ্য ফর্ম a plus ib is called complex number, ঠিক আছে? any number of the form of a plus ib is called complex number, যেখানে a আর b এরা কোথায় বিলং করছে? রিয়েল নাম্বার। এটা মানে কি? বিলংস টু, অর্থাৎ a এবং b রিয়েল নাম্বারের সেটের মধ্যেই আছে, এটা মানে কি? বিলংস টু, ঠিক আছে? সেট থিওরিতে তোমরা পড়েছো আশা করি, না পড়লে আমাকে কমেন্টে জানাবে যে সিম্বলগুলো পড়োনি। আচ্ছা, এ আর বি কোথায় আছে? বাস্তব সংখ্যার সেটে, বা এ আর বি একটা বাস্তব সংখ্যা। এবার বলা হচ্ছে যে কোনো সংখ্যাকে যদি আয়োটার হেল্প নিয়ে এইভাবে সাজানো যায়, দুটো র্যান্ডম বাস্তব সংখ্যা তুমি তুলে নাও, এবং আয়োটাকে তুমি নিয়ে নাও, অয়লারের আয়োটাকে নিয়ে নাও, দুটো বাস্তব সংখ্যাকে তুলে নাও, নিয়ে তাদেরকে এইভাবে সাজালে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটাকে আমরা বলবো কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি। বোঝা গেছে? তাহলে তোমাদের একটা উদাহরণ চাই। তুমি মনে করো 2 + 3i, এটা একটা জটিল রাশি। কি বলবে? এটা একটা জটিল রাশি। আচ্ছা, এবার কমপ্লেক্স নাম্বারের দুটো জিনিস, যেমন ধরো তোমরা এটাকে না কেমনভাবে তোমরা পড়বে আমি বলে দিচ্ছি, এটাকে তোমরা একটু ভেক্টরের মতো করে তুলনা করার চেষ্টা করো। ভেক্টরের সাথে এর প্রচুর মিল আছে। ফিজিক্সে তোমরা শিখেছো ভেক্টর, ম্যাথসেও শিখবে 12-এ। ভেক্টর কি হয়? এরকম আমাদের দুটো কোঅর্ডিনেট থাকে, কোনো একটা বিন্দু বা কোনো একটা পয়েন্টকে আমরা তার ভেক্টর দ্বারা করি, নোটেশন দিয়ে, যেটা যদি পি ভেক্টর হয়, রাইট? তো এর একটা কি থাকে? এদিক বরাবর আই কম্পোনেন্ট থাকে, তারপর এদিক বরাবর তোমার থাকে জে কম্পোনেন্ট, আর জেড অ্যাক্সিস বরাবর থাকে কে কম্পোনেন্ট, তাই না? তাহলে আই ক্যাপ বলি আমরা, জে ক্যাপ বলি, কে ক্যাপ বলি, ঠিক আছে? আচ্ছা, তো এবার তার স্থানাঙ্ককে আমরা যে কীভাবে ডিনোট করি, যদি এটা 2 ঘর বরাবর যায় এবং এই বরাবর যদি 3 ঘর বরাবর যায়, তাহলে এটা 2i ক্যাপ + 3j ক্যাপ, তাই না? 2i ক্যাপ + 3j ক্যাপ। তো
সেম, একদম সেম টু সেম যেভাবে তোমরা ভেক্টর শিখেছো সেভাবে তোমরা এটাকে বুঝতে পারবে। এটা তোমার ফার্স্ট কোঅর্ডিনেট, এটা যেরকম ফার্স্ট আয়ত কোঅর্ডিনেট ছিল বা আয়ত কম্পোনেন্ট ছিল, এটা তোমার রিয়েল কম্পোনেন্ট। কেন বলছি, তোমাদের একটা জিনিস আছে সেটাকে বলা হবে অ্যারাগন্ট প্লেন। এর মধ্যেই সেই অ্যারাগন্ট প্লেনটা তোমাদেরকে শিখতে হবে, কিন্তু সেটা যদি একটু তোমরা জ্যামিতি জানো ভালো সেটা বুঝতে পারবে। আমি ছোট্ট করে একটু বলি, পরে আবার ডিটেলসে আমরা শিখবো কোঅর্ডিনেট জিওমেট্রি শেখার পরে। ওকে, সেটা আমার ডাব্লিউবিজেইর ফেভারিট জায়গা, ঠিক আছে? ডাব্লিউবিজেই বোর্ডের যারা কোশ্চেন সেট করে তাদের ওই ফেভারিট, ওখান থেকে কোশ্চেন দেবে, কোনো একটা লোকাস, কোনো একটা পয়েন্টের লোকাস কি হবে না হবে অ্যারাগন্ট প্লেনে, সেগুলোও কিন্তু বের করতে বলবে। ওকে, এনিওয়েজ, আচ্ছা, তো বেসিক্যালি কি হচ্ছে দেখো, এদিক বরাবর যদি আমরা রিয়েল নাম্বারকে কল্পনা করি, তার মানে এদিক বরাবর যদি আমরা 1 2 3 4কে কল্পনা করি, এবং যদি আমরা এদিক বরাবর i 2i 3i করে করে যাই, এদিক বরাবর -i -2i -3i বরাবর যদি যাই, তো এই যে প্লেনটা আমাদের তৈরি হচ্ছে, একদিকে আমাদের বাস্তব সংখ্যা আর একদিকে হচ্ছে আমাদের ইমাজিনারি নাম্বার বা অবাস্তব সংখ্যা, অবাস্তব রাশি, ঠিক আছে, বা কাল্পনিক রাশি। একদিকে আমাদের বাস্তব রাশি দেখতে পাচ্ছ তো তোমরা, হ্যাঁ, এদিকে আমাদের বাস্তব রাশি, এদিকে আমাদের ইমাজিনারি রাশি। তো এই যে প্লেনটা বা যে তলটা আমাদের পেয়ে যাচ্ছি, তাই না, এই তলটাই অ্যাকচুয়ালি অ্যারাগন্ট তল, বা যা কমপ্লেক্স নাম্বার পৃথিবীতে আছে সবাই এই তলের উপরেই কিন্তু লাই করে আছে, বুঝতে পারছো? সো আমরা যে কোনো একটা এই যে নাম্বারটাকে আমরা লিখেছি 2 + 3i, সেটাকে আমরা কিভাবে ডিনোট করব? আমরা 1 2 ঘর যাব, 2 + 3i, তার মানে এদিকে 1i 2i 3i, অর্থাৎ এই যে পয়েন্টটা আমরা পাবো, এই পয়েন্টটা হচ্ছে আমাদের 2 + 3i, রাইট? সো এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে আমাদের 2 + 3i। আমরা যদি এটাকে অ্যাজ আ ভেক্টর যদি নোটেশন আমরা দেখি, ঠিক আছে? এবার তোমরা কি শিখেছো? ভেক্টরের কম্পোনেন্ট বা উপাংশ শিখেছিলে। সো এই যে ভেক্টরটা, এই ভেক্টরের বাস্তব সংখ্যা বরাবর যে উপাংশ, অর্থাৎ এটাকে যদি আমি একটু এদিকে সরিয়ে আনি প্যারালাল শিফটিং করে, তোমরা বুঝতে সুবিধা হবে। এই ভেক্টরটার বাস্তব উপাংশ কোনটা? এটা। আর অবাস্তব উপাংশ কোনটা? এটা, তাই না? তাহলে বাস্তব উপাংশ যেটা আছে, বাস্তব উপাংশ, এটার একটা নাম আছে, এটাকে কি বলা হয় বলো তো? রি জেড। জেড মানে কি? এটাকে আমরা বলছি জেড, ঠিক আছে? জেড মানে কি বলছি? জেড মানে হচ্ছে 2 + 3i বলছি। জেড একটা কি? কমপ্লেক্স নাম্বার, তাই না? এরকম ফর্মেট যে কোনো নাম্বারকে আমরা কমপ্লেক্স নাম্বার বলি। তো সেই জেড এর রি পার্টটা, অর্থাৎ তোমরা এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট দেখেছো ভেক্টরের, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট দেখেছো ভেক্টরের। তো সেই রকমই একটা জটিল রাশি, এই জেড যদি এটা হয়, তো সেই জেড এর এই পার্টটাকে আমরা বলি রি জেড, ঠিক আছে? রিয়েল পার্ট অফ জেড। আর এদিকে বলি আমরা ইম জেড, এই উপাংশটাকে বলি আমরা ইম জেড, ঠিক আছে? আচ্ছা, তো রি জেড মানে কি বলবো আমরা? রি জেড মানে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি এই নাম্বারটা যেটা আছে, এটা আমি একটু মুছে দিই, বোর্ডটা একটু মুছে দিতে চাইবো তোমাদের, যাতে আরো ক্লিয়ার করে আমি দেখাতে পারি জিনিসগুলোকে। ওকে, সো বেসিক্যালি রিজেড আর ইমজেড এই দুটো সম্পর্কে জানতে হবে, খুব ইম্পর্টেন্ট দুটো জিনিস, তাই না? এটা আমাদেরকে জানতে হবে। এনিওয়েজ, খুব ভালো করে ধরে ধরে এগুলো লিখবে, ঠিক আছে? এগুলো লিখতে থাকো। এনিওয়েজ, এবার দেখো রিজেড আর ইমজেড কি বলতে চাইছি। আমি তোমাকে বললাম একটা জেড নিয়ে নাও a + ib আকারে দেখতে, যেখানে a আর bটা কোথা থেকে আসছে? রিয়েল নাম্বার থেকে আসছে বা বাস্তব সংখ্যা তারা। তাহলে রিজেডটা আমরা কিভাবে ডিফাইন করি বলো তো? রিজেড অর্থাৎ রিয়েল পার্ট অফ জেড। এর রিয়েল পার্ট কোনটা? এইটা হচ্ছে রিয়েল পার্ট, ওকে, এ। আচ্ছা, এর ইমাজিনারি পার্টটা কোনটা? তার মানে ইমাজিনারি মানে কি? আই এর সাথে কে লেগে আছে? বি লেগে আছে। সো ইমাজিনারি পার্ট হচ্ছে বি। মনে রাখবে রিজেড কিন্তু আইবি নয়, সরি ইমজেড কিন্তু আইবি নয়, শুধু বি। আইটা আসবেই না, আইটা হচ্ছে বেস। ওকে, তো আমরা বলছি কি, এই তাহলে এটা তোমরা এর সাথে তুলনা করে বুঝতে পারছো যে অ্যারাগন প্লেনের মধ্যে যে কোনো নাম্বারের থাকার দুটো উপাংশ আছে, একটা রিয়েল পার্ট আছে আর একটা ইমাজিনারি পার্ট আছে। এটাই তোমাদের এমনি নর্মাল ইনটিউশন তো এটাই বলে, যারা ফিজিক্স 11 ভেক্টর পড়েছো। আমাদের তো প্রথম চ্যাপ্টারই করানো উচিত ভেক্টর। এনিওয়েজ, তো যাই হোক, যারা করোনি ঠিক আছে, অসুবিধা নেই, এমনি এইভাবে বুঝলেও হবে। আমি জাস্ট একটা মিল খুঁজে দেখানোর চেষ্টা করলাম। তো বেসিক্যালি রিজেডটা হচ্ছে আমাদের এ আর ইমজেডটা হচ্ছে বি। তো এখন আমি তোমাকে একটা কোশ্চেন দিতে চাই। কোশ্চেনটা কি? কোশ্চেনটা কি? দাঁড়া বলছি, আমি লিখছি কোশ্চেনটা। কোশ্চেনটা করো দেখি, অনেক কিছু তো শেখালাম, কোশ্চেন করো এবার। কোশ্চেন বলছে যে তোমার if z is equal to -3 plus √5i, then find রিজ and imz। করো দেখি, সবাই স্পষ্ট করে এটা করো, করে আমাকে উত্তরটা কমেন্টে জানাও, কেমন? ওকে, আশা করি তোমরা চেষ্টা করেছো। মিলিয়ে নাও এবার, উত্তরটা কমেন্টে জানাবে অথবা মিলিয়ে নেবে।
রিজেড মানে কি বলেছিলাম, এই জায়গাটা তোমরা তাহলে লিখবে যে তাহলে আছে রিজেড তার মানে এটা 3 আর ইম জেড তার মানে এটা √5i, তাই তো? ব্যাস, উই আর ডান। কিন্তু এটা ভুল, আমি এক্ষুনি শেখালাম। ইমজেড ইকুয়াল টু শুধু বিটা নেব, আইটাকে আমরা নেব না, তাই শুধু আয়ের সাথে যেটা লেগে আছে সেটাকে নেব এবং তার চিহ্ন সমেত, তার চিহ্ন কি প্লাস, তাহলে +5i। এখানে যদি কথার কথা যদি মাইনাস থাকতো তাহলে তুমি লিখতে এখানে -√5i তার চিহ্ন সমেত। আচ্ছা রিজেড মানে আচ্ছা ঠিক আছে, রিয়েল পার্ট মানে প্রথমে যেটা থাকবে সেটা, কিন্তু না শোনা, প্রথমে তোমার যেটা আছে তার চিহ্নটা কি আছে সেটা তো দেখতে হবে, চিহ্নটা হচ্ছে -3। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কনসেপ্ট, বুঝতে পেরেছো? যারা যারা ঠিক করেছিলে একবার একটু কমেন্টে লাইক ফাইক লাভ ফাভ দিয়ে দাও, আমি তাহলে বুঝে যাবো যেটা ঠিক করেছো। ওকে, বোঝা গেছে, পুরো ক্লিয়ার, রিজেড ইমজেড, ভালো কথা। মোটামুটি একটা স্টেপ আমরা গেলাম। এবার আমরা স্ট্যান্ডার্ড ফর্ম অফ আ কমপ্লেক্স নাম্বার শিখবো। কি শিখবো? স্ট্যান্ডার্ড ফর্ম অফ আ কমপ্লেক্স নাম্বার। বেশ, তাহলে আমরা এই পার্টটা একটু মুছে দিই নাকি? হ্যাঁ, তোমরা চলো আমার সাথে সাথে তোমরা করতে থাকো, আর নোটস তো ক্লাসেই হয়ে যাবে, কোনো চাপ নেই, নোটস ক্লাসেই হয়ে যাবে। আর আমি তোমাদেরকে অনেক অঙ্ক করাবো, চাপ নেই। আমাদের এই ভিডিওতে যদি খুব বেশি অঙ্ক করা পসিবল না হয়, আমি পরের ভিডিওতে অঙ্ক করাবো। মোটামুটি একটা ভালো লেভেলের কনসেপ্ট শিখে নিয়ে প্রচুর প্র্যাকটিস করাবো, চাপ নেই, ঠিক আছে? তোমরা শুধু আমার সাথে থাকো, কমপ্লেক্স নাম্বারকে কি করে সহজ বানাতে হয় সেটা আমি করে দেবো, চাপ নেই, দায়িত্ব নিয়ে। এনিওয়েজ, কারণ এটা আমার খুব ফেভারিট একটা টপিক। আচ্ছা, এবার আমরা কি করব, স্ট্যান্ডার্ড ফর্ম শিখবো, রাইট? সো স্ট্যান্ডার্ড ফর্ম কার? কমপ্লেক্স নাম্বারের স্ট্যান্ডার্ড ফর্ম, অত লিখছি না, ঠিক আছে? আচ্ছা, অনেকে হয়তো ভাবছো যে দাদা আমরা বাংলা মিডিয়াম, তুমি এত ইংলিশ কেন বলছো? আমি এটা এই কারণে বলছি, কেননা তোমাদের মধ্যে অনেকের সাথে আমার কথা হয়, ফোনে হয় বা হোয়াটসঅ্যাপে তোমরা টেক্সট করো। আমি এতদিন পর্যন্ত ভাবতাম যে আমরা ইংলিশ বই পড়ি বলে আমাদের ইংলিশের সমস্যা হয় না, বলে কারোর ইংলিশের সমস্যা হয় না। সো আমি বাংলাতেই বলতাম, ঠিক আছে, আমি বাংলায় বলে দিচ্ছি, তারা ইংলিশে ট্রান্সলেট করে নেবে বা পরে শিখে নেবে, চাপ নেই খুব একটা। কিন্তু যখন আমি কথা বললাম তোমাদের সাথে, জানতে পারলাম গ্রাউন্ড রিয়েলিটিটা। অ্যাকচুয়ালি ইংলিশ দেখে অনেকের ভয় লাগে, যে ইংলিশে পড়া মানে তো বিশাল ব্যাপার। কোনোদিন এটা আমি ফিল করিনি, তাই জন্য হয়তো আমি তোমাদের কষ্টটা বুঝিনি। কিন্তু যখন আমি রিসেন্টলি ব্যাপারটা দেখলাম, ভাবলাম না সত্যি এটা একটা সমস্যা। তাই জন্যে আমি এটা ঠিক করেছি, তোমাদেরকে নিয়ে একসাথে আমরা ইংলিশের এই সমুদ্রে ডাইভ মারবো, যাতে করে এই কঠিন পরিস্থিতির সাথে আমরা লড়াই করতে পারি। আর তোমাদের সাথে তো আমি আছি, ইংলিশের জল করে দেবো, কোনো চাপ নেই, ঠিক আছে? তাই জন্য আমরা ইংলিশে শিখছি গোটাটা। তোমরাও ইংলিশে নোটস বানাও ভাই, প্লিজ ইংলিশে নোটস বানাও, কোনো সমস্যা নেই। বাংলা অটোমেটিক তোমরা বুঝতে পারবে। বই তো একবার তোমরা রিডিং পড়বে রে বাবা, পড়ো তো নাকি পড়ো না? বই পড়ার অভ্যেসটা ছাড়বে না, কিন্তু নোটস পড়ো, ঠিক আছে, বই পড়তে হবে। আমার একটা ভিডিও আছে নোটস ভার্সেস বুকে, সেটা দেখে নেবে। এনিওয়েজ, আচ্ছা, স্ট্যান্ডার্ড ফর্মটা কি হয়? স্ট্যান্ডার্ড ফর্মটা হচ্ছে a+ib আকার। a+ib আকার মানে হতে পারতো তোমার একটা কমপ্লেক্স নাম্বার 3+2i / 5, এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্ম নয়। সেখানেই যদি এটাকে আবার তুমি লেখো 3/5 + 2/5 i বা i × 2/5, এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্ম। দেখো নাম্বারটা কিন্তু একই, দুটো নাম্বারই একই, এটা যা এটা তাই, কিন্তু এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে নেই, এটা স্ট্যান্ডার্ড ফর্মে আছে। কেননা প্লাসটা দিয়ে যেন দুটো জিনিসকে সেপারেট করা আকারে আমরা যেন চোখে দেখতে পাই, যে প্লাসটা দিয়ে সেপারেট করা আছে, এটা সেপারেট করা আছে, এটা সেপারেট করা আছে, রাইট? দুটো জিনিসকে সেপারেট করা আছে, সেটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড ফর্ম। এটা কিন্তু কোনো সেপারেট করা নেই, এটা একটা জগা খিচুড়ি হয়ে আছে, তাই না? তোমাদেরকে অনেক অঙ্ক আমি করাবো যেখানে তোমাদেরকে একটা কমপ্লেক্স নাম্বারকে তার স্ট্যান্ডার্ড ফর্মে আনতে হবে, এরকম অঙ্ক আসতেই পারে। ওকে, এনিওয়েজ, তো বেসিক্যালি এই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম, এর বেশি আর কিছু নেই। আচ্ছা, এর পরের কনসেপ্ট, আমরা একটা ছোট্ট কথা আমি বলে দিই, যে কমপ্লেক্স নাম্বারের যে গোটা সেটটা হয়, অর্থাৎ একটা সিস্টেম, সেই সিস্টেমটাকে আমরা সি দিয়ে লিখি। এখানে যেটা আমি বলেছিলাম সেটা আমি বলে দিই, সি। ওকে, আচ্ছা সি, তুমি কিন্তু লিখতে থাকো, মানে আমি এইভাবে লিখছি মানে তুমি এটা আগে লিখো না, মানে আমি যেভাবে লিখছি, যে অর্ডারে লিখছি, আগে আমি এটা লিখেছি, তারপরে আই গেস এটা লিখেছি, তারপরে আই গেস এটা লিখেছি। তোমরাও খাতাতে এটা আগে লেখো, তারপর লেখো, তারপর এটা লেখো, তারপরে আবার এটা লেখো, ঠিক আছে? বেশ, তো এই সিটাকে আমরা কি বলি? এটাকে, এই সি হচ্ছে একটা সেটের নাম, সি মাঝখানে একটা দাগ দিলাম, অর্থাৎ এটাকে আমাদের হচ্ছে ম্যাথামেটিক্যাল সি বলে। আচ্ছা, তো এই জায়গাটায় আমরা সেট বিল্ডার ফর্মে লিখবো জেড সাচ দ্যাট জেড ইজ ইকুয়ালস টু a+ib, অ্যান্ড এ বিটা কোথা থেকে আসছে? রিয়েল। অ্যান্ড এই যে সিস্টেমটা বা এই যে সেটটা, এটাকে বলা হবে সেট অফ অল কমপ্লেক্স নাম্বার, বা এই যে আমাদের সেটটা এঁকেছিলাম সি সেটটা, এটা
ওকে, আমরা একটু পরেই দেখাবো এর মধ্যেই কোথাও আর সেটটা ঢুকে আছে, অর্থাৎ এটা রিয়েল নাম্বারকেও কন্টেন্ট করে আছে, ঠিক আছে, সেটা আমরা দেখাবো। এনিওয়েজ তোমরা এটা লিখে নেবে যে এই সেটটা এরকম দেখতে হয়, ঠিক আছে, যেখানে এবিটা বাস্তব সংখ্যা, আইটা হচ্ছে √-1। এই এবির মান যা খুশি হতে পারে, এবিগুলোকে চেঞ্জ করতে থাকবো, একটা করে নতুন কমপ্লেক্স নাম্বার পেতে থাকবো। তো পৃথিবীর সমস্ত কমপ্লেক্স নাম্বারকে আমরা এই সেটের মধ্যে ঢুকিয়ে দিতে পারবো, রাইট? এটাকে আমরা সি দিয়ে ডিনোট করি। এনিওয়েজ এবারে আমরা একটু রিয়েল আর ইমাজিনারি, রিজেড আর ইমজেড নিয়ে আরেকটু কথা বলবো। রিজেড আর ইমজেড নিয়ে আরেকটু কথা বলবো। এই বেসিসে কিন্তু কমপ্লেক্স নাম্বারকে আমরা তিনটে ক্যাটাগরিতে ভাগ করতে পারি, ঠিক আছে, পিওরলি ইমাজিনারি, নন রিয়েল কমপ্লেক্স, আর তোমার রিয়েল নাম্বারস। ওকে, আমি এক্ষুনি কি দেখালাম, স্ট্যান্ডার্ড ফর্ম দেখালাম, রাইট, a প্লাস আইবি। সো বেসিক্যালি ইন জেড ইকুয়ালস টু a প্লাস আইবি যদি ইফ a ইকুয়ালস টু 0 হয়ে যায়, তাহলে কেমন দাঁড়াবে দেখতে ফর্মটা? তাহলে জেডটা কেমন দাঁড়াবে, ব্র্যাকেটে লেখো, জেডটা কি হয়ে যাবে, এর জায়গায় 0 বসিয়ে দাও, আইবি। তো এই যে ফর্মটা আইবি, আইবি, i×2, 3i, 5i, 6i, অর্থাৎ এই ধরনের ফর্মগুলো 2i, 3i, 5i, এগুলো কোথায় আছে বলো তো? এগুলো পুরোটা এই লাইনের উপরে লাই করছে না, তাই না? এই লাইনের উপর লাই করছে। যদি হাফ আই বলো তাহলে এই যে এখানে আছে, যদি বলো যে 1.5i তাহলে এখানে আছে, তাই না, এখানে আছে। সো এই লাইনের উপরে লাই করা প্রত্যেকটা নাম্বারকে আমরা বলি পিওরলি ইমাজিনারি, কারণ এটা তো ইমাজিনারি অ্যাক্সিস। তাই জন্যে এই ধরনের ফর্মকে যখন a = 0 হয়ে যায়, দেন জেড ইজ পিওরলি ইমাজিনারি বা বিশুদ্ধ কাল্পনিক, ইমাজিনারি, ঠিক আছে, বুঝতে পারছো তো? তাহলে যখন এটা 0 হয়ে যাবে তখন আমরা সেই নাম্বারটাকে বলবো পিওরলি ইমাজিনারি নাম্বার। আচ্ছা, আর তোমরা তো জানোই যদি বিটা 0 হয়ে যায় তাহলে অবভিয়াসলি যেটা রিয়েল নাম্বার হবে একটা, তাই না? লিখিয়ে দিই সেটা, ইফ বিটা যদি 0 হয়ে যায় দেন জেড ইজ ইকুয়ালস টু এ, অর্থাৎ এগুলো সব এই লাইনের উপরে লাই করছে, তাই না? তাহলে এই অ্যাক্সিসটা তো 0, এই কম্পোনেন্টে কিচ্ছু নেই, তার মানে পুরোটাই এই কম্পোনেন্ট জুড়েই আছে। তাহলে এগুলো কিন্তু পুরো রিয়েল নাম্বারটাকে ডিনোট করছে, রাইট? তাহলে হেন্স রিয়েল নাম্বার, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের রিয়েল নাম্বার, এই অ্যাক্সিসটাকে ডিনোট করছে। আবার যদি মনে করো যে এটা নন জিরো হয়, এই যে এটা যদি নন জিরো হয়, ঠিক আছে, এটা যদি নন জিরো হয়, বিটা যদি নন জিরো হয়, ওকে, তাই তো লেখা আছে নন রিয়েল কমপ্লেক্স নাম্বার যদি বিটা নন জিরো হয়ে যায়, যদি বিটা নন জিরো হয়ে যায়, বিটা যদি 0 হয়ে যায় তাহলে তো জেড ইকুয়ালস টু এ হচ্ছে না। আর যদি বিটা যদি নন জিরো হয়ে যায়, তার মানে কিছু না কিছু কম্পাঙ্ক বা কিছু না কিছু কম্পোনেন্ট বা উপাংশ আছেই আছে। বিটা নন জিরো মানে হয় সেটা 2b, হয় সেটা 1b, হয় সেটা 0.5b, বা কোনো একটা বি, মানে বি এর অস্তিত্ব আছে, অর্থাৎ ইমাজিনারি পার্টটা ওখানে আছে, তা সেটা কখনোই সেটা বাস্তব হতে পারে না। তাই বলবো এটাকে আমরা নন রিয়েল কমপ্লেক্স নাম্বার, নন রিয়েল কমপ্লেক্স নাম্বার, টার্মটা ঠিক লিখেছি তো? হ্যাঁ, নন রিয়েল কমপ্লেক্স নাম্বার। যদি বিটা 0 হয়ে যায় তাহলে রিয়েল নাম্বার, যদি এটা 0 হয়ে যায় তাহলে পিওরলি ইমাজিনারি, আর যদি বিটা নট ইকুয়ালস টু 0 হয় তাহলে অবভিয়াসলি নন রিয়েল কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? বেশ, এই তিনটে ধরনের ভাগ করা হয় আমাদের কমপ্লেক্স নাম্বারগুলোকে। ওকে ওকে, বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে? আচ্ছা বেশ, এবার দেখো একটা জিনিস আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে এরপরে আর একটাই কনসেপ্ট শিখবো, শিখে আমরা চেষ্টা করবো কয়েকটা অঙ্ক করার, অন্তত 2-4টা অঙ্ক করার এই ক্লাসে। পরের ক্লাসে আরো ইন্টারেস্টিং আমরা শিখবো, আরো ইন্টারেস্টিংলি আরো জিনিসগুলো শিখবো, ঠিক আছে? এটা আমাদের পার্ট 1, আমার তো লিখতেই ভুলে গেছিলাম, যাক তেরি। এনিওয়েজ লিখেই নি, ক্লাস 11 সেমিস্টার 1। আচ্ছা, ক্লাস 11 সেমিস্টার 1, এটা শুধু নামেই শুধু ক্লাস, বাকি পৃথিবীর যে কোনো ক্লাসের ছেলেমেয়েরা ক্লাস করতে পারে যদি তাদের কিউরিওসিটি থাকে, নর্মাল কিউরিওসিটির জন্য তারা ক্লাস করতে পারে, ওকে? আর এটা আমাদের কি হচ্ছে, পার্ট 1, রাইট? এনিওয়েজ তো আমরা এবার কি শিখবো, এটা ছোট্ট জিনিস দেখবো যে রিয়েল নাম্বারগুলো কিভাবে কমপ্লেক্স নাম্বারের মধ্যে ঢুকে আছে। অ্যাকচুয়ালি আমরা দেখে নিয়েছি কমপ্লেক্স নাম্বার মানে কি সমস্ত সংখ্যা, ও তারই একটা অংশ যখন স্পেশাল একটা কেস, যখন বিটা 0 হয়ে যাচ্ছে, বাকি জেড আমাদের এ বি সিটাই হতে পারে, তখন এই ধরনের নাম্বারগুলো কি হবে দেখো, 2, 3, 1.5, 15 এরকম যা খুশি আসতে পারে। তো এটা তো গোটা রিয়েল নাম্বারকেই জেনারেট করে দিচ্ছে, তাই না? তাই না? তাহলে কি হবে, আমরা দেখতে পাচ্ছি যে রিয়েল নাম্বারের গোটা যে সেটটা সেটা কিন্তু কন্টেন্ট হয়ে আছে বা সাবসেট কার, কমপ্লেক্স নাম্বারের সাবসেট, তাই না? পুরোপুরি কন্টেন্ট হয়ে আছে। তাহলে আলটিমেটলি এই যে ছবিটা আমরা এঁকেছিলাম এটা ভ্যালিড, অর্থাৎ
আমাদের এই যে রিয়েল নাম্বারের মধ্যে কি আছে, √2, পাই, -5, এই জিনিসগুলো এটা হচ্ছে আমাদের রিয়েল নাম্বারের মধ্যে আছে, তাই না? এইটা। আর আমাদের কমপ্লেক্স নাম্বারের মধ্যে এগুলো ছাড়াও, এগুলো তো এক প্রকার কমপ্লেক্স নাম্বার, তাই না? এক্ষুনি তো আমরা দেখলাম এই কমপ্লেক্স নাম্বারটার মধ্যে পড়ছে, এই ক্যাটাগরিটার মধ্যে, তাই না? যেখানে b = 0 এরকম ফরম্যাটে। তাহলে যে কোনো নাম্বারকে তুমি মনে করো 5টাকে তুমি লিখতেই পারো 5 + i × 0। তাহলে এখানে এর মান কত 5 আর b এর মান কত 0, তাই না? a + ib আকারে লিখেছো। তাহলে প্রতিটা বাস্তব সংখ্যাই একটি জটিল সংখ্যা, এই কথাটা মনে রাখবে। প্রতিটা বাস্তব সংখ্যাই একটি জটিল সংখ্যা, কেননা প্রত্যেক বাস্তব সংখ্যাকে তুমি এইভাবে লিখতেই পারো, 5টাকে লিখতে পারো 5 + i × 0। বেশ, কিন্তু প্রত্যেকটা জটিল সংখ্যা বাস্তব সংখ্যা নয়। প্রতিটা বাস্তব সংখ্যা জটিল সংখ্যা, কিন্তু প্রত্যেকটা জটিল সংখ্যা বাস্তব সংখ্যা নয়। কেন বাস্তব সংখ্যা নয়? কেননা তোমার সামনে উদাহরণ আছে। যদি আমি বলি √(-1), এটা তো বাস্তব সংখ্যা থেকে আমরা তো বেরিয়ে গিয়ে আবিষ্কারটা করেছি, তাই না? তো বেসিক্যালি এটাই। আচ্ছা বেশ, তো বেসিক্যালি এটা হয়ে গেল, আমাদের হয়ে গেছে বেসিক্যালি। আচ্ছা তাহলে এটা শেষ। তাহলে এর বাইরেও কিছু কিছু নাম্বার আছে, সেটা তোমরা চাইলে দেখতেই পারো। এক্ষুনি আমি দেখালাম 2 + 3i ব্লা ব্লা ব্লা, তোমার i 2i, এখানে পড়ে আছে -3 + √2i, এরকম অনেক কিছু আছে, প্রচুর প্রচুর নাম্বার আছে। দুটো বাস্তব সংখ্যা নেবো, একটা i কে নেবো, নিয়ে এইভাবে জুড়ে দেবো, হয়ে যাবে আমাদের জিনিসটা, ঠিক আছে? সো বেসিক্যালি এই হচ্ছে আমাদের পুরো ব্যাপারটা। এবার আমরা পরের কনসেপ্টে মুভ করতে চাই। এটা তোমরা টুকে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও বা পজ করে টুকে নাও, আমার মনে হয় পজ করে টোকাটা বেশি ভালো হবে। আচ্ছা, স্ট্যান্ডার্ড ফর্ম শিখলাম, এটাও শিখলাম। সো এবার আমরা দেখব ইকুয়ালিটি অফ কমপ্লেক্স নাম্বার, বা দুটো জটিল রাশির সমতা, রাইট? সমতা, নট ক্ষমতা, সমতা। মানে আমি নিয়ে নিলাম z1 আর z2, z1 আর z2 আমি নিয়ে নিলাম কমপ্লেক্স নাম্বারের সেট থেকে, অর্থাৎ এই দুটো কমপ্লেক্স নাম্বার। আমরা ধরে নিচ্ছি যে z1টাকে দেখতে হচ্ছে a + ib আকারের, z2টাকে দেখতে হচ্ছে c + id আকারের, ঠিক আছে? a + ib, c + id, দুটো আলাদা আলাদা কমপ্লেক্স নাম্বার। যদি z1টা ইকুয়াল টু হয়ে যায় z2, কমপ্লেক্স নাম্বারের মধ্যে শুধু আমরা ইকুয়ালিটি ব্যবহার করতে পারি, ইকুয়ালিটি আর ইনইকুয়ালিটি। এমন আমরা ব্যবহার করতে পারি না এই কমপ্লেক্স নাম্বারটা ওর থেকে বড়, এ ওর থেকে বড়, এরকম ভাবে কিন্তু আমরা বলতে পারি না। কেননা কমপ্লেক্স নাম্বারের সেটটা কিন্তু টোটালি অর্ডার্ড সেট নয়, পার্শিয়ালি অর্ডার্ড সেট নয়, ঠিক আছে? এই অর্ডার্ড সেট মানে কি, সেটা তোমরা বিএসসিতে পড়বে, যে সেটের মধ্যে একটা অর্ডার রিলেশন দেওয়া যাবে, ঠিক আছে? তো সেইখান থেকে তোমরা জনস লেমা এটা ওটা সেটা প্রচুর কিছু পড়বে। আপাতত আমরা অতদূর যাচ্ছি না। আমরা বলতে চাইছি যে এই সেটটা কিন্তু কোনো পার্শিয়ালি অর্ডার সেট নয়, টোটালি অর্ডার সেট নয়, এর উপর কোনো অর্ডার রিলেশন দেওয়া যায় না, ঠিক আছে? তাই জন্য দুটো কমপ্লেক্স নাম্বারকে কখনোই তুলনা করা যায় না, রাইট? যে এই কমপ্লেক্স নাম্বারটা বড়, ওই কমপ্লেক্স নাম্বারটা ছোট, এটা কিন্তু বলা যায় না, রাইট? তুমি বলতেই পারো যে দাদা এইখানে একটা কমপ্লেক্স নাম্বার নিয়ে নাও আর এইখানে একটা কমপ্লেক্স নাম্বার নিয়ে নাও, তাহলে এটা বড় এটা ছোট, তুমি কোন হিসাবে বলছো? হ্যাঁ, হতে পারে এটা লেন্থ ছোট, লেন্থের জন্য আরেকটা ফাংশন আমাদের আছে, যেটা আমরা লাস্টে শিখবো, লেন্থ অফ আ কমপ্লেক্স নাম্বার। যেমন আমরা মডুলাস অফ আ ভেক্টর শিখেছিলাম, তেমনি মডুলাস অফ আ কমপ্লেক্স নাম্বার আমরা লাস্টে শিখবো, সেটা আলাদা জিনিস। কিন্তু কমপ্লেক্স নাম্বার ইটসেলফ কারোর থেকে বড় কারোর থেকে ছোট হতে পারে না। তাহলে তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে নিচের কোনটি বড়, তোমাদেরকে অপশন দিয়ে দিল 9 + 5i, বি দিয়ে দিল 5 + 9i, আর সি দিয়ে দিল 100 + 90i, আর ডি দিয়ে দিল নান, ঠিক আছে? যে কে সব থেকে বড়, রাইট? এটা যদি দিয়ে দেয় যে নিচের মধ্যে কে সব থেকে বড়, তোমরা কিন্তু এখানে নানকে টিক করবে। এটা দেখে ঘাবড়ে যাবে না যে এখানে 100 + 90i আছে বলে এটা বড় হবে, নো। কমপ্লেক্স নাম্বারের মধ্যে কিন্তু কোনো অর্ডার রিলেশন দেওয়া যায় না, এটা কোনো টোটালি অর্ডার সেট নয়, পার্সিয়াল অর্ডার সেট নয়। তাই জন্য কিন্তু এখানে আমরা অর্ডার নিয়ে কথা বলতে পারি না, আমরা কোনোদিনই বলতে পারি না ওর থেকে বড়। হ্যাঁ, তবে ইকুয়ালিটি নিয়ে কথা বলতে পারি, ইকুয়াল হলে কি হবে বা কোন সেন্সে ইকুয়াল হয় সেটা আমরা এখানে বুঝতে পারি। সেটা হচ্ছে এখানে দেখো তোমরা, আচ্ছা অনেক কিছু কিন্তু শিখে যাচ্ছি গল্পে গল্পে, রাইট? সেগুলো কিন্তু নোট ডাউন করো। তাহলে z1 = z2 হচ্ছে কোন শর্তে? ইফ অ্যান্ড অনলি ইফ। তার মানে কি, এটা যদি হয় তাহলে a = c হবে অ্যান্ড b = d হবে, বা রিয়েল পার্ট অফ z1 = রিয়েল পার্ট অফ z2 অ্যান্ড একসাথেই কিন্তু ইমাজিনারি পার্ট অফ z1 টা ইমাজিনারি পার্ট অফ z2 এর সাথে সমান, ঠিক আছে? দুটো রিয়েল পার্ট সেম, দুটো ইমাজিনারি পার্ট সেম, তবেই আমরা বলবো দুটো সেম। আবার যদি কেউ বলে দেয় যে দুটো সেম, তাহলে আমরা সেখান থেকে কনক্লুড করতে পারবো দুটো রিয়েল পার্ট সেম, দুটো ইমাজিনারি পার্ট সেম। এবং এইভাবে আমরা অনেক অঙ্ক নামাবো, প্রচুর অঙ্ক করব। আমি একটু পজ করছি, করে দু একটা অঙ্ক টুকছি, সেগুলো আমরা সলভ করবো। মজা পাবে তোমরা, কোনো চাপ নেই। ওকে ওকে, প্রথম অঙ্ক,
এটা ইকুয়াল টু এটা দেওয়া আছে এবং বলা আছে এক্স আর ওয়াইটা দুটো বাস্তব সংখ্যা। ভেরি গুড। ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই। তোমাদের তো বলতেই পারো যে দাদা আমাদের তো এমসিকিউ হবে, আমাদের এমন কেন দিচ্ছ? আরে ভাই, যাই বড় প্রশ্ন তাই এমসিকিউ। তোমাদেরকে চারটে অপশন দিয়ে বলবে এক্স ইকুয়াল টু 2, ওয়াই ইকুয়াল টু 5, এক্স ইকুয়াল টু 3, ওয়াই ইকুয়াল টু 7, এরকমভাবে অপশন দিয়ে দেবে। ঠিক আছে, তো এইভাবেই করো, চাপ নেই। আচ্ছা, এনিওয়েজ আমাদেরকে এই রিলেশনটা দেওয়া আছে, বলা হয়েছে, তাহলে এটাকে দেখো, এটা একটা কমপ্লেক্স নাম্বার মনে হচ্ছে, এটা একটা কমপ্লেক্স নাম্বার মনে হচ্ছে, তাই না? সো আমরা কি করতে পারি? আমরা এক্ষুনি দেখলাম যে ইকুয়ালিটি অফ এ কমপ্লেক্স নাম্বার z1 ইকুয়াল টু z2 হলে তার রিয়েল পার্ট, দুটো রিয়েল পার্ট সেম, দুটো ইমাজিনারি পার্ট সেম, তাই না? সো বেসিক্যালি ফ্রম দ্য ইকুয়ালিটি অফ কমপ্লেক্স নাম্বার, এটা কিন্তু এনসিআরটির প্রবলেম, হ্যাঁ, স্ট্যান্ডার্ড প্রবলেম। ওকে, সলিউশন। দুটো কমপ্লেক্স নাম্বার সেম, এটা একটা কমপ্লেক্স নাম্বার, এটা একটা কমপ্লেক্স নাম্বার, দুটো সেম, তাহলে কি হবে? এর রিয়েল পার্টটা 4x, তাই না? এর রিয়েল পার্টের সাথে সেম হবে, ওর রিয়েল পার্টটাকে 3, বেশ। অ্যান্ড এটার ইমাজিনারি পার্ট কি? আয়ের সাথে যে লেগে আছে 3x মাইনাস ওয়াই, এটার ইমাজিনারি পার্ট কি? আয়ের সাথে যে লেগে আছে 6। এটা যদি তোমার ঠিক মনে হয় নিজেকে একটা থাপ্পড় মারো। আয়ের সাথে যে লেগে আছে তার সাইনটাও তো হবে মাইনাস। যারা যারা মাইনাসটা দিয়েছো থ্যাংক ইউ, তোমরা শিখে গেছো, ভেরি গুড। আচ্ছা, এবার দেখো আমাদের কাছে দুটো ইকুয়েশন আছে, আমরা এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করবো, দ্যাট ইজ 3/4, সেটা এখানে পুট করবো, 3 ইন্টু 3/4 মাইনাস 6। তাহলে এবার আমরা কি করবো? এটাকে দিকে এটাকে দিকে, তাহলে y ইজ ইকুয়াল টু 9/4 প্লাস 6, তাহলে y ইজ ইকুয়াল টু 4, 9, 24, that is 33/4. So basically x is equals to 3/4 আর y is equals to 33/4. So আমাদের এই অবধি হলো, এটাই আমাদের চেয়েছিল, বেসিক্যালি আমরা করে দিলাম। আর এখানে আমাদের কোন কনসেপ্ট লাগলো? ইকুয়ালিটি অফ আ কমপ্লেক্স নাম্বার। ওকে, এতটাই সহজ এই ধরনের অঙ্কগুলো। তো আমরা এবার নেক্সট অঙ্কটা করে ফেলি, এটা মুছে দিয়ে। ওকে ওকে, এই অঙ্কগুলো আমরা এবার করব, চলো। তো প্রথম অঙ্ক দিয়ে শুরু করা যাক। ইফ এক্স ইকুয়ালস টু √37 প্লাস √19 ফাইন্ড রিজেড অ্যান্ড ইমজেড। তোমরা তো বলবে যা বাবা, এটা তো কোনো কমপ্লেক্স নাম্বারই নয়, তাহলে এখানে আমি রিয়েল পার্ট কি করে বের করবো আর ইমাজিনারি পার্ট কি করে বের করবো? ওটা গুগলি অঙ্ক দিয়ে ফেলেছো। কিন্তু আমি যদি এটাকে বলি যে এটা একটা কমপ্লেক্স নাম্বার এবং আমি যদি এটাকে একটু রিঅ্যারেঞ্জ করি, √-1 into 19 which is equal to √37 plus into √19 that is √37 plus I, দেখো তো a plus ib আকারে এসছে না? সো দ্যাট ইজ দ্য পাওয়ার অফ স্ট্যান্ডার্ড ফর্ম। এই জন্য আমরা স্ট্যান্ডার্ড ফর্ম পড়েছিলাম। সবসময় কমপ্লেক্স নাম্বারকে কমপ্লেক্স নাম্বারের মতো নাও দেখতে হতে পারে, যেমন এগুলো কমপ্লেক্স নাম্বারের মতো দেখতে নয়, এগুলোকে আমাদের ইভ্যালুয়েট করতে হবে, অর্থাৎ স্ট্যান্ডার্ড ফর্মে ট্রান্সফার করতে হবে, স্ট্যান্ডার্ড ফর্মে আনতে হবে। আমরা এটাকে আনলাম, এনে আমরা দেখলাম যে বেসিক্যালি এই যে জিনিসটা, এটাই হচ্ছে আমাদের রিজেড। তাহলে রিজেডটা কত হবে? √37 আর ইমজেডটা কত হবে? ব্যাস, নিজের গালে একটা থাপ্পড় মারো যদি এটাকে ঠিক বলে মেনে নাও। আমি কতবার বলবো, এই যে ইমজেড, ইমজেড কিন্তু আই এর সাথে যেটা লেগে থাকবে সেটা, ইমজেড মানে আই শুদ্ধ নয়। যদি মনে হয় যেটা ভুল বলেছি আমি, এক্ষুনি আমাকে কমেন্ট করতে যাচ্ছিলে যে দাদা তুমি ভুল করেছো, তাহলে কংগ্রাচুলেশনস, তুমি খুব ভালো শিখেছো, ভেরি গুড। তো আমরা ইমজেড মানে আই থাকবে না তার মধ্যে, আই এর সাথে যেটা লেগে আছে এর ডেফিনেশনই ওটা। এর যদি সাইনটা মাইনাস থাকতো তো -19 হয়ে যেত, -19 হয়ে যেত। বোঝাতে পেরেছি? ওকে স্যার। তো স্যার আমরা এবার নেক্সট অঙ্কটা করি। দেখো স্যার, ইভ্যালুয়েট দ্য ফলোইং, এই জিনিসটা এই জিনিসটা এই জিনিসটা এই জিনিসটা আমি দু একটা করে দেবো, তোমার বাড়িতে সব করা করবে, বাকি দুটো করবে। এনিওয়েজ আমরা কোনটা করবো? কঠিনটা আমি করে দিই, এক একটা করে দিই, চলো। তাহলে এটা কি হবে? √-16 √-25, এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে আনতে হবে। এটা মানে তুমি কি জানো? -1 ইন্টু 16 প্লাস -1 ইন্টু 25, ঠিক আছে স্যার? আচ্ছা বেশ, এটাকে আলাদা করে নাও। দেখো স্যার ঠিক করছি স্যার, ওকে স্যার। আচ্ছা এটা করতে পারো আলাদা, ঠিক স্যার? হ্যাঁ স্যার। তাহলে √-1 মানে এক্ষুনি কি বললাম? আই। আচ্ছা স্যার, √16 এটা মানে আই, √25। তো স্যার এটা মানে কি? √16 মানে 4, তো স্যার এখানে দেখো 4i আসছে স্যার, আর √25 মানে 5, তাই না?
তো 5i দ্যাট ইজ 9i। ইয়ে, আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে। তো দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড ফর্ম। তো এটাকে আরো ভালোভাবে তোমরা রাখতে পারো 0 + 9i, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। ঠিক আছে, ব্যাস এটাই হচ্ছে আমাদের বিষয়। আর কি ছিল, এটাই করতে হতো। ভেরি গুড। আচ্ছা, আরেকটা কি করে দেবো? তো স্যার কোনটা করা যাক? আচ্ছা, 3-এরটা করি স্যার। আচ্ছা, এটা মানে কি √-1 ইন্টু √16, আর এটা মানে কি √-1 ইন্টু √49। তো স্যার -1 মানে তো i, আর √16 মানে তো 4, i ইন্টু 4 ইন্টু আবার -1 মানে i ইন্টু √49 মানে 7, দ্যাট ইজ 7×4 = 28। দেখো স্যার, আর i ইন্টু i মানে i স্কোয়ার, তাই না? i ইন্টু i মানে i স্কোয়ার। আমরা আবার শিখবো দুটো কমপ্লেক্স নাম্বারের মাল্টিপ্লিকেশন শিখবো, কিন্তু আমরা তো এটা জানি যে দুটো i ইন্টু i মানে i স্কোয়ার। এটা তোমরা তখনই দেখলাম যে i স্কোয়ার মানে দুটো i এর গুণফল। ঠিক আছে, আমরা এখনো পর্যন্ত এই নাম্বারটা শিখেছি, তার অপারেশনগুলো এখনো পর্যন্ত শিখিনি, কিন্তু গুণ যোগ এগুলো কিন্তু শিখিনি। এটা আমরা শিখবো পরের ক্লাসে। ঠিক আছে, এটা খুব বেসিক ক্লাস, শুধু ইন্ট্রোডাকশন এবং মোটিভেশন আমি সময় দিলাম। পরের ক্লাসে একদম ডিপলি শিখবো, যতটা ডিপলি এটা শিখেছি। অ্যালজেব্রা শিখবো, আই এর পাওয়ার নিয়ে খেলা করা শিখবো, তারপরের ক্লাসে মডিউলাস শিখবো, কনজুগেট শিখবো, অনেক কিছু শেখা বাকি আছে। তোমরা যেন এটা করে আর প্রিভিয়াস চেয়ে সলভ করতে চলে যাও না, বা বইয়ের অঙ্ক সলভ করতে চলে যাও না। ঠিক আছে, দাঁড়াও, এটা করে বেশি কিছু করতে হবে না। ক্লাসটাই ভালো করে করো, ক্লাসে যা পড়াচ্ছি, যা অঙ্ক করাচ্ছি সেগুলো ভালো করে দেখো। পরে আমি যখন বলবো প্র্যাকটিস করতে তখন করবে। ঠিক আছে, এখন প্র্যাকটিস করার দরকার নেই, শুধু ক্লাস নোটটা আরেকবার প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, পরে এনিওয়েজ। তো দেখো স্যার, আই স্কোয়ার মানে কি -1, তাহলে -1 ইন্টু 28, তার মানে -28। সো এটা -28। ওকে ওকে স্যার, আমি একটু মিলিয়ে নিই ঠিক করেছি কিনা, কারণ আমার তো স্যার ভুল হতে পারে। আচ্ছা, না না, ঠিক করেছি ভাগ্যবশত। তো তোমরা তাহলে কি করবে, এটা বাড়িতে করবে, এটা বাড়িতে করবে, আমাকে কমেন্টে অ্যান্সারটা জানাবে। ওকে, আমি বলে দেবো ঠিক আছে কি ভুল আছে। ভেরি গুড। আচ্ছা, নেক্সট, এটা তো আমাদের হয়ে গেল। এবার এই অঙ্কগুলো করি, একটু দেখে একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগছে, তাই না? তো আপনি কুর্সি কি পেটি বাঁধলো, এই যে অন্যদিকে আর মন দিও না, নো ডিস্ট্রাকশন, লাস্ট মোমেন্ট। ঠিক আছে, কোনো রিলস কল করতে যেও না, ভিডিও বন্ধ করে যেও না, একটু লাস্টে একটু এনার্জি রাখো। এটা একটু খুব সুন্দর অঙ্ক হতে চলেছে, ভালো অঙ্ক এগুলো। ঠিক আছে, এনিওয়েজ, ফর হোয়াট রিয়েল ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই আর দ্য ফলোয়িং নাম্বার ইকুয়াল। তার মানে এক্স আর ওয়াই কোন রিয়েল ভ্যালুর জন্য, এক্স আর ওয়াই এর কোন রিয়েল ভ্যালুর জন্য এই নাম্বারটা আর এই নাম্বারটা ইকুয়াল হবে। ইকুয়াল কথা মানে কি, তোমরা দেখতেই পাচ্ছ যে ইকুয়ালিটি অফ কমপ্লেক্স নাম্বার। তো বেসিক্যালি এটা একটা কমপ্লেক্স নাম্বার, এটা একটা কমপ্লেক্স নাম্বার, তাদেরকে আমরা ইকুয়াল করে দেবো, তাই না? ইকুয়াল হতে গেলে কি কন্ডিশন লাগবে, ইকুয়াল করে দিয়ে দেখবো যে কন্ডিশনটা লাগে, তাই না? তো বেশ, আমরা করে দিই এক একটা। দেখো, 1 - i y স্কোয়ার প্লাস 6 + i, এই জিনিসটা এটা ইকুয়াল হতে হবে, তাই না? আচ্ছা, এটা কোনটা আছে, 2 + ix, তাই না? তোমাদের একটা ইনস্টিংক্ট বলতে পারে যে স্যার স্যার আমরা তো করতে পারি যে প্লাস দিয়ে দুটো সেপারেট আছে, তাহলে তো স্যার এটা রিয়েল পার্ট হবে, তাহলে এটা, তাহলে স্যার এটা ইকুয়ালস টু এটা, এটার কোনো সেপারেশন নেই, তার মানে এটা প্লাস 0 আছে, তাহলে এই পার্টটা ইকুয়াল করে দাও। ইকুয়াল করে দিয়ে আমাদের সব বেরিয়ে যাবে। আবার এই জিনিসটা ইকুয়াল টু তুমি 0 করে দাও, তাহলে চলে আসবে। তো এই হচ্ছে আমাদের ইনটুইশন, তাই না? এতক্ষণ ধরে আমরা এই শিখলাম, এতক্ষণ ধরে আমরা এই শিখলাম। ভালো, ভালোই চলছে আজকাল। কিন্তু দেখো, এই রকম কয়েকজন মানুষজন থাকবে, এটা করবে, এটাকে অ্যাপ্রিসিয়েট করবে, কিন্তু কিছু লোকজন থাকবে তারা একটু বুদ্ধি দিয়ে ভাববে, হয়তো এতক্ষণে পজ করে তারা ভাবতেও শুরু করে দিয়েছে। সো বেসিক্যালি একটু আমাদেরকে এটাকে সলভ করতে হবে। কিভাবে? এটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, স্ট্যান্ডার্ড ফর্ম। আমি কেন শেখালাম স্ট্যান্ডার্ড ফর্ম? স্ট্যান্ডার্ড ফর্মে আনতে হবে, রাইট স্যার? তাহলে দেখো স্যার, এই ওয়াই স্কোয়ারটা পারে গুণ করে দাও, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস আই ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 6 + i। দেখো, এটাকে পুরো ছাড়িয়ে নিলাম। তো আই ওয়ালা টার্ম কোথায় কোথায় আছে খুঁজে নাও, আর আই ছাড়া টার্ম কোথায় কোথায় আছে, এটা আই ছাড়া টার্ম, এটাকে সাইডে রাখো, +6 রেখে দাও। আচ্ছা, এবারে কি আছে, i ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস i। সো বেসিক্যালি ওয়াই স্কোয়ার প্লাস 6, এগুলো i ছাড়া। এইখান থেকে তুমি কমন নাও i, দ্যাট ইজ i কমন নিলাম, তাহলে এখানে কি থাকছে 1, এদিকে কি থাকছে -y স্কোয়ার। দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড ফর্ম। ওকে ওকে, তাহলে i একটা রাখবো, এখানে i ছাড়া টার্ম থাকবে, এখানে i ছাড়া টার্ম থাকবে, মনে থাকবে? তো খোকা, এর রিয়েল পার্ট হচ্ছে আমাদের এটা, আর এর ইমাজিনারি পার্ট হচ্ছে এটা, রিয়েল এটা, ইমাজিনারি এটা। এবার আমরা এটাকে সলভ করার চেষ্টা করি। 2 + ix, ওকে, এটা হবে কি 2x + ix। এর রিয়েল পার্ট কোনটা, 2x, ইমাজিনারি পার্ট কোনটা, শুধু x। তার মানে আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এটাকে আর এটাকে সেম হতে গেলে এর রিয়েল পার্টটার সাথে এর রিয়েল পার্টটা সেম হতে হবে, এর ইমাজিনারি পার্টটার সাথে এর ইমাজিনারি পার্টটা সেম হতে হবে। সো
সো আমরা দুটো ইকুয়েশন এখান থেকে ফর্ম করতে পারবো, ওয়াই স্কোয়ার প্লাস 6 ইকুয়ালস টু 2x, বেশ, আবার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স। সো এই হচ্ছে আমাদের দুটো ইকুয়েশন। এই ইকুয়েশন দুটো যদি আমরা সলভ করতে পারি তাহলেই আমাদের কেল্লা ফতে। কিভাবে সলভ করব? একটা কাজ করো, এটাকে ইকুয়েশন নাম্বার 1 দাও, এটাকে ইকুয়েশন নাম্বার 2 দাও। আমার মনে হচ্ছে এটা প্লাস এটা করে দেখলে কিছু একটা হতে পারে। সো নাও 1 প্লাস 2 ইমপ্লাইজ এর এইচএস যোগ হবে, ওয়াই স্কোয়ার প্লাস 6 প্লাস 1, এটা যেমন আছে তেমন, এর আর এইচএস যোগ হবে। তো আলটিমেটলি ওয়াই স্কোয়ার কাটবে, 3x হবে, x ইকুয়ালস টু কি হবে, 7/3 হবে, রাইট? x ইকুয়ালস টু 7/3 হবে। এবার x ইকুয়ালস টু 7/3 হলে y এর ভ্যালু কি হবে? x ইকুয়ালস টু 7/3 হলে y এর ভ্যালু কি হবে, রাইট? দেখা যাক এবার এটাকে সলভ করবে, আর পুরো বাতি ইকুয়েশন। তো আমরা যদি এটাকে সলভ করার চেষ্টা করি, ওকে, অঙ্কটাকে আমি ভুল টুকলাম, এই রে, সর্বনাশ করে ফেলেছি তো। সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি, অঙ্কটা আমি ভুল টুকেছি, আমি এখনই দেখলাম অঙ্কটার দিকে আবার, সর্বনাশ। 1 প্লাস আই ছিল এখানে, 1 প্লাস আই ওয়াই স্কোয়ার, এনিওয়েজ এটা ঠিক আছে, আমি এখানেই ঠিক করে নিচ্ছি, কোনো চাপ নেই। আচ্ছা, এটা হলো, তো এটা হলো, আচ্ছা তাহলে তোমার কি থাকছে, ওয়াই স্কোয়ার, তার মানে আই ওয়াই স্কোয়ার প্লাস 1 প্লাস, ঠিক আছে? আচ্ছা তাহলে তুমি কি করবে এখানে, এটা তো ঠিকই টুকেছি, এটা ভুল টুকেছিলাম। তাহলে আলটিমেটলি আমাদের কি আসছিল, ওয়াই স্কোয়ার প্লাস 6 ইকুয়ালস টু এটা, আর 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স আসছিল। ওকে, এবার ঠিক আছে, এবার 100% ঠিক আছে, ঠিক আছে। এই ভুলগুলো তোমাদের পরীক্ষার হলেও হতে পারে, ঠিক আছে? একটু ডায়লগ দেবো, নিজের ভুল তো স্বীকার করবো না, আমি ভুল করেছি, আমি সো সরি। এনিওয়েজ, আচ্ছা এবার তাহলে কি হচ্ছে, মানে যোগ করলে কি কাজটা হবে? তখন আর যোগ করলে কাজটা হবে না, তখন বিয়োগ করতে হবে। কেন? কেননা দুটো সাইন সেম আছে, দেখো দুটো ইকুয়েশনে ওয়াই স্কোয়ারের সাইনটা সেম আছে, তাহলে মাইনাস করে দিলে সাইনটা অপোজিট হয়ে যাবে, বোঝা যাচ্ছে? তো নিজের ভুলগুলোকে রেকটিফাই করতে হবে, এটা এর নামই জীবন। সো 1 মাইনাস 2 করে দিলে তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 6 মাইনাস 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2x মাইনাস, দেখো এলএইচএস থেকে এলএইচএস মাইনাস করলাম, আর এইচএস থেকে আরএইচএস মাইনাস করলাম। ওকে, বোঝা গেছে? তো কেটে গেল, তাহলে এদিকে কি হচ্ছে 6 7, তাহলে হচ্ছে 5 আসছে, আর এদিকে 2x থেকে x মানে দিলে x, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের বিষয়। এবার ঠিক টুকেছি তো অঙ্ক? হ্যাঁ একদম ঠিক, একদম ঠিক, কোনো সমস্যা নেই। তাহলে বোঝা গেছে x ইকুয়াল টু 5 আসছে। x ইকুয়াল টু 5টা যদি আমি একটা ইকুয়েশনে বসাই, এই জায়গাটায় বসাই x ইকুয়াল টু 5, তাহলে 2 ইমপ্লাইজ, 2 কি ইমপ্লাই করছে, 1 প্লাস ওয়াই স্কোয়ার, আর এক্সের জায়গায় আমরা বসাবো 5, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আসবে কি 4, তাই না? 1টা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে ওয়াই ইকুয়ালস টু কি আসবে, প্লাস মাইনাস 2, তাই না? প্লাস মাইনাস 2, মাইনাস 2 যদি এখানে দিই এটা স্যাটিসফাই করবে, প্লাস 2 বসালেও স্যাটিসফাই করবে ইকুয়েশন। সো ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 2, তাহলে আমাদের এক্স এর একটা ভ্যালু যেটা হচ্ছে আমাদের 5, আর ওয়াই এর দুটো ভ্যালু যেটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস 2, বোঝা গেল তো অঙ্কটা? তো এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। আগের অঙ্কটা সাইন ভুল ছিল, তো কি হয়েছে, আমাদের যে অ্যান্সারটা এসেছিল সেটা ঠিক এসেছিল, সেখান থেকে আমরা ওয়াইয়ের মানটা ক্যালকুলেট করতে পারতাম, বাট আমার মনে হয় না যে ওটা বসালে ওয়াইয়ের কোনো বাস্তব মান পেতাম, ঠিক আছে? এনিওয়েজ, একটু টাইপিং মিস্টেকের জন্য গোটা অঙ্কটাই উলটপালট হয়ে যেতে পারে, সেজন্য আমার সন্দেহটা হচ্ছিল। এনিওয়েজ, তো সিমিলারলি তোমরা এই অঙ্কটা বাড়িতে এইচডব্লিউ করতে পারবে, যদি তোমরা করতে পারো তো খুব ভালো, আর না করতে পারলে আমাকে কমেন্টে জানাবে, আমি এটা আলোচনা করে দেবো কোনো একটা ভিডিওতে, ঠিক আছে? আশা করি পারবে। এটাও সেম অঙ্ক, এগুলোকে সলভ করবে, করে দেখবে ইকুয়ালিটি বসাবে, ওয়াইয়ের একটা ভ্যালু পাবে, ওয়াইয়ের একটা ভ্যালু নিয়ে বা এক্সের ভ্যালুতে বসিয়ে দেবে, দিয়ে দেখবে এক্সের 4খানা ভ্যালু পাবে, ঠিক আছে? কারণ এটা 4 ডিগ্রি ইকুয়েশন, তো যাই হোক পাবে। এনিওয়েজ, আমি যদি তোমাদেরকে অ্যান্সারটা বলে দিই তোমরা তাহলে মিলিয়ে নিতে পারবে। তাহলে ওয়াইয়ের তোমার 3 হবে ভ্যালুটা, আচ্ছা ওয়াই এর ভ্যালু 3, আচ্ছা আমি আগে দেখি না অঙ্কটা ঠিক টুকেছে কিনা। হ্যাঁ, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2xi মাইনাস 3x স্কোয়ার প্লাস আই ওয়াই 3 মাইনাস 5i প্লাস 1 প্লাস 2i, হ্যাঁ একদম ঠিক টুকেছে, আমি কোনো ভুল নেই এখানটায়। তো আমাদের যেটা ভ্যালু আসবে এক্স ইকুয়ালস টু 2 আসবে, আমি একটু বলে দিচ্ছি, তোমরা একটু মিলিয়ে নেবে। যদি আসে তো ইয়েস বলবে আমাকে কমেন্টে, আর যদি না আসে তো আমি আরেকবার চেক করে দেবো, ঠিক আছে? কমেন্টে প্লিজ বলবে, হ্যাঁ তোমরা না জানালে আমি কী করে জানবো বলো? তাহলে y3 আর x মাইনাস 2 আর y হচ্ছে 1/3, রাইট? হ্যাঁ 1/3, ওকে, এই ভ্যালুগুলো আসবে এই অঙ্কটার ক্ষেত্রে। সো এটা তোমরা একটু করবে প্লিজ। আর এখন তোমরা কোনো অঙ্ক প্র্যাকটিস করতে যেও না, যে কটা অঙ্ক আমি করালাম, যা কনসেপ্ট আমি করালাম সেটাকে ভালো করে রিভাইজ করো, আর একবার দুবার করো, করে তোমরা পরের ক্লাসটা দেখো। পরে আমি যখন বলবো তোমরা বাইরে থেকে অঙ্ক প্র্যাকটিস করার জন্য কি বলো ওটাকে সক্ষম হয়ে গেছো, তখন আমি
তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে, আমি বলে দেবো, চাপ নেই। তারপরে তোমরা প্র্যাকটিস করবে, এখন কোনো অঙ্ক প্র্যাকটিস করতে যেও না, আমি যেটা করলাম সেটাই করো। ওকে, তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে আমাদের পরের পার্টে। তোমরা জুড়ে থেকো, আর পরের ক্লাসগুলো করার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকতে হবে, নইলে তোমরা নোটিফিকেশন পাবে না। আর একটা কথা, কেমন লাগলো এই ক্লাসটা? আমি তো এটা প্রথমবারের মতো পড়াচ্ছি, হতে পারে কিছু ভুল করেছি, হতে পারে তোমাদের সাথে ভাইব ম্যাচ করেনি, একটু আমাকে কারেকশন করো যে হ্যাঁ দাদা এই জায়গাটা একটু ঠিক করলে পড়াটা ভালো হতো, ক্লাসটা ভালো হতো। তোমরা একটু সাজেস্ট করো, হ্যাঁ কেমন? কারণ তোমরা যদি না সাজেস্ট করো আমাকে, আমি তো নিজেকে ইমপ্রুভ করতে পারবো না, আমি তো নিজেকে ইমপ্রুভ করার জন্যই দাঁড়িয়ে আছি। কারণ আমি যদি ইমপ্রুভ করতে পারি তোমাদেরই লাভ হবে, তোমাদেরকে আরো ভালো কিছু আমি ডেলিভার করতে পারবো, তাই না? সো বেসিক্যালি একটু তোমরা একটু সাপোর্ট করো আর কি, ঠিক আছে, একসাথে থেকো আর ভুলগুলো ধরিয়ে দিও। চলো টাটা বাই বাই, অল দ্য বেস্ট।